কি হলো, পরীকে ধরতে পারলে? এখন তো আবার এনগেজ আসছে, তার মানে কারোর সঙ্গে কথা বলছে, যাক তবু নিশ্চিন্ত হয়ে গেল যে ফোনটা খুলেছে। আশ্চর্য, বাড়িতে একটা খবর দেবে তো। আমরা যে উদ্বিগ্ন হই এটা কেউ জানে না। এত কাণ্ডজ্ঞানীর মেয়ে তো নয়। তুমি আরেকবার ফোন করো। আরে দুজনেই দুজনকে ফোন করলে কেউ তো কাউকে পাবে না। দাঁড়াও একটু অপেক্ষা করো। বান্টি কোথায়? ও তো কেঁদে কেঁদে ঘুরে বেড়াচ্ছে, চান করলো না, খেলো না, মুখের পাশটা পড়ে রয়েছে। কি এত অশান্তি, আমার ভালো লাগে না। এই তো, কি পরি কোনো খবর পেলে? না মানে হ্যাঁ, এই পরি কিছুক্ষণ আগে ফোন করেছিল। কি বললো পরি? কোথায় আছে, কখন ফিরবে? বলল যে কি একটা কাজে আটকে গেছে, কাজটা কমপ্লিট করে তারপর আসবে। দেখলে, তুমি শুধু শুধু দুশ্চিন্তা করছিলে। আমি তো জানি আজকে রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, তারপর একটা কি কাজ নিয়ে বেরিয়েছে। কিরে বান্টি, আর মন খারাপ লাগছে না তো? রুমি, বান্টি কথা বলেছে? তাহলে ছেলেটাকে কিছু খাইয়ে দিই, সকাল থেকে না খেয়ে রয়েছে। চল বান্টি। না, আমি যাব না। মা আমার সাথে কথা বলেনি কেন? কেন, তোর সঙ্গে কথা বলিনি? তুই কোথায় ছিলি তখন? না না, বান্টি তো আমার পাশেই ছিল। পরি যখন ফোন করলো, বললো যে দেরি হবে, আমি বললাম যে তুই আসছিস না, বান্টি প্রচণ্ড কান্নাকাটি করছে, তুই ওকে বুঝিয়ে বল। ও বলেও ছিল, কিন্তু এটা মার কোনো কথাই শুনতে পেলাম না। হঠাৎ একটা দুম করে আওয়াজ হলো, ব্যাস ফোনটা কথা কেটে গেল। আমি হ্যালো হ্যালো বললাম, তাও শুনতে পেলাম না। সে কি রে, কি বলছে বান্টি? রুমি, কিসের আওয়াজ হলো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি যখন ফোনে কথা বলছিলাম তখন কিন্তু পরি আমার সঙ্গে ঠিকঠাক কথা বললো। আমি বললাম যে বান্টিকে একটু বুঝিয়ে বল, তারপরে কোথায় আছে কিছু বললো? না, সেসব তো কিছু। তুমি আরেকবার ফোন করে দেখো না, বান্টি কি আওয়াজ শুনলো, কিসের আওয়াজ হলো, একবার দেখো না ফোন করে। যা বাবা, এখন তো কিছুই বলছে না। দাঁড়া দাঁড়া, আমি একবার ট্রাই করি তো। এখন তো কানেক্টিং সাউন্ডটা আসছে না, মানে মা আমার সাথে কথা বললো না কেন? হ্যাঁ, আমার খুব চিন্তা হচ্ছে, কিছু একটা করো। কি করব, আমি তো কিছুই বুঝতে পারছি না। ফোন ছাড়া তো যোগাযোগের কোনো উপায়ও নেই। মেয়েটা যে কোথা থেকে ফোন করলো সেটাও তো বুঝতে পারছি না। আমার মন বলছে ওরে নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। সেটা কি রাস্তার বিপদ, নাকি আরো বেশি কিছু? নতুন বইয়ের পেটে পেটে এত, তা তো জানতাম না। কৃষ্ণ কৃষ্ণ, খাবার নিয়ে কেউ এমন অসভ্যতা করে? আর কি কুক্ষণে অপূর্ব তুই ওই মেয়েটাকে বিয়ে করতে গিয়েছিলি? হ্যাঁ, আমার আচার বিচার, আমার সংস্কার সবকিছু শেষ হয়ে গেল। আর গুরুদেব তো তখনই বলেছিলেন যে ওই মেয়েটার অশুভ প্রভাবে সবকিছু শেষ হয়ে যাবে। আর এটাই হয়তো প্রথম লক্ষণ। মা, আমি একটা কথা বুঝতে পারছি না যে তুমি হঠাৎ গুরুদেবের প্রসঙ্গটা টানছো কেন? হ্যাঁ, আমি মানছি যে শতরূপে একটা অন্যায় করেছে, কিন্তু তার সঙ্গে শুভ অশুভ কি কি বলছো তুমি? কি বলছিস অপূর্ব? এত বড় একটা কাণ্ড ঘটে গেল, তুই এখনো বইয়ের দোষ ঢাকছিস? সবই আবার কপাল। তবু ভালো যে অপূর্ব সামনে বসে সব দেখেছে, নইলে আমাদের তো এক তুড়িতে উড়িয়ে দিত। আসলে অপূর্ব যে এত তাড়াতাড়ি ফিরে আসবে ওতে ভাবতে পারিনি, নইলে এত বড় ঝুঁকি নিতই না। ভালো কথা বলছি অপূর্ব, তুই এই মুহূর্তে মেয়েটাকে বের করে দে এই বাড়ি থেকে, নইলে ও সবার ক্ষতি করবে। না মা, আমি হঠাৎ করে এরকম কোন ডিসিশন নিতে পারবো না। আমাকে আগে পুরো ব্যাপারটা জানতে হবে। আরে এর মধ্যে জানা জানের কি আছে? সবই তো তুমি নিজের চোখে দেখলে, তারপরেও কিন্তু গুরুদেব যে বলছিলেন
ওই অশুভ প্রভাব কাটাবার জন্য কিছু নিয়ম নীতি মেনে চলার কথা, কিন্তু সে তো মানতে রাজি নয়। তুই ভেবে দেখ বাবু, এমন মেয়েকে সংসারে রাখবি? আচ্ছা, কেন এক কথা তোমরা বারবার বলছো মা? তুমি তো জানো আমি এসব বিশ্বাস করি না। ইন্দিরার বেলা তো করিনি, এখন শতরূপার বেলা তো করবো না। হ্যাঁ, আমি আমি এটা নিশ্চয়ই দেখবো যে কেন আমার মায়ের নিরামিষ তরকারিতে একটা মাছের কাঁটা পড়লো, সেটা দেখবো। কিন্তু তার মানে তো এই নয় যে ওকে বাড়ি থেকে বার করে দিতে হবে। যা ভালো বোঝো তাই করো, আমার কিন্তু কোনো দোষ নেই। আমার তো বাবু লক্ষণ একেবারে ভালো লাগছে না, তবে তোর সংসার, তুই যা ভালো বুঝবি কর। আমাকে বাবু দেশে পাঠিয়ে দে, আমি অনাথ সৃষ্টি কাণ্ড কারখানায় থাকতে পারবো না। মাসি, তোমাদের যেটা ইচ্ছে তোমরা সেটা করতে পারো, আমার কিছু যায় আসে না। তোমাদের ওই কুসংস্কারের মধ্যে আমি নেই। মা, তোমাকে একটা কথা বলি। হ্যাঁ, শতরূপা অন্যায় করেছে, সেটা আমি দেখছি। তার জন্য ওকে বাড়ি থেকে বার করে দেবো, এটা আমার প্রয়োজন আছে বলে মনে হচ্ছে না। এই যে এটা সবার সামনে কি করলে তুমি? আমার লজ্জায় কি করেছি বলো তো আমি? সব জেনে না জানার ভান করো না, আমার অসহ্য লাগছে। কি হয়েছে আমাকে বলবে তো? আর তাছাড়াও তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করছো কেন? তুমি যা করেছো তারপরে তুমি আমার কাছ থেকে ভালো ব্যবহার আশা করছো? কি করে শতরূপা? তুমি বলি ভালো ব্যবহার আশা করছিলাম অপূর্ব। এ বাড়িতে আসার পর থেকে তোমার মা আমার সঙ্গে কিরকম ব্যবহার করছেন তা তুমি নিজের চোখেই দেখেছো। আমার খারাপ লাগছে বলতে, এরা সবাই গুরুজন মানুষ, কিন্তু মাসির কথা আর কি বলবো? ওনার কথা তো মিছরির ছুরি। একমাত্র তুমিই যা। শতরূপা প্লিজ, কথা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করো না। আমার মান সম্মান নেই, তুমি ছেলে খেলা করতে পারো, তাতে হয়তো তোমার কিচ্ছু যায় আসে না, কিন্তু আশ্চর্য, কিভাবে কথা বলছো তুমি আমার সঙ্গে অপূর্ব? কে তোমার মান সম্মান নিয়ে ছেলে খেলা করছে, আমি নাকি তোমার বাড়ির লোকেরা? প্রথম দিন থেকে, আমি এ বাড়িতে আসার পর থেকে আমার সঙ্গে খারাপ ব্যবহার করছে সবাই। হ্যাঁ, তারা তোমার সঙ্গে খারাপ ব্যবহার করতে চান, তার জন্য তুমি কি করছো? বড়দের অসম্মান করছো। বাহ, চমৎকার। আমি তো ভেবেছিলাম তুমি একটু ধৈর্য ধরে আমার পাশে থাকবে। মা যে অভিমানটা করে আছে সেটা ভাঙতে তুমি সাহায্য করবে আমাকে। আমি কি সেই চেষ্টা করছি না? সেই চেষ্টা করছো না হ্যাঁ, তুমি? করছি। এই যে এত উপেক্ষা, এত বঞ্চনা, এত খারাপ ব্যবহার, এরপরেও আমি আমার ধৈর্য হারিয়েছি বলো? তাছাড়া তুমি ভুলে যাচ্ছ কেন? আমি কিন্তু তোমাকে একবারও আমাকে বিয়ে করতে বাধ্য করিনি অপূর্ব। আমি জাস্ট তোমাকে রিকোয়েস্ট করেছিলাম একজন মানুষের জন্য মাত্র কয়েকটা দিন আমার সঙ্গে স্বামী সেজে থাকতে, কয়েকটা দিন। কিন্তু তুমিও ভুলে যাচ্ছ যে আমিও তোমাকে বলেছিলাম আমার পক্ষে ওরকম অ্যাক্টিং করা সম্ভব নয়। তুমি যে মানুষটার জন্য আমাকে রিকোয়েস্টটা করেছিলে, তাকে ঠকানোর কোনো ইচ্ছা আমার ছিল তুমি না। তো তাই করছো। আমি তাই করছি। হ্যাঁ, করছো। তুমি আমার বিশ্বাসকে ঠকাচ্ছ না? আমাকে অবিশ্বাস করছো না, সেটা আমাকে ঠকানো নয়? কি মুশকিল। না, তাকাও আমার দিকে তাকাও। আজকে যখন আমি অফিস থেকে ফিরে এলাম, এতদিন পর তোমাকে দেখলাম তুমি বাড়িতে ফিরে এসেছো, সবাই মিলে তোমরা খাওয়া দাওয়া করছো, কই আমাকে তো কেউ একবারও ডাকলে না? কে তো একবারও এসে আমার কাছে বললে না যে তুমি খেতে বসো শতরূপা আমাদের সঙ্গে? কেন? তার কারণ ডাকার মতো পরিস্থিতি ছিল না। হ্যাঁ, সেটাই তো জিজ্ঞেস করছি। তুমি জানো খাবার টেবিলে কি ঘটেছে? হ্যাঁ, সেটাই তো জিজ্ঞেস করছি অপূর্ব, কি ঘটেছে খাবার টেবিলে? আমি তো কিছু বুঝতে পারছি না। তুমি কি সত্যি বুঝতে পারছো না, নাকি বুঝতে আমাকে পারছি দিয়ে না। কনফার্ম করাতে চাই? না, আমি বুঝতে পারছি না। আমি জানি না কি ঘটেছে, কিসের জন্য এত মান, এত অভিমান, এত রাগারাগি, কিসের জন্য আমি বুঝতে পারছি না। আজকে মার জন্য রান্না করা তরকারিতে মাছের কাঁটা পাওয়া গেছে। এবার বলো, তুমি জানো না এটা ঘটেছে? কি বলছো তুমি? মায়ের রান্নায় মাছের কাঁটা? না না না, অসম্ভব, হতেই পারে না। এই, আমি তো জানতাম তুমি ঠিক এই কথাটা বলবে যে তুমি কিচ্ছু জানো না। শতরূপা, তুমি নিজের দোষের জন্য লজ্জিত নও, ঠিক আছে, কিন্তু আজকে আমার যে অসম্মানটা হলো সেটার কথা ভেবে অন্তত একটু দুঃখিত হও প্লিজ। তুমি এটা বিশ্বাস করো যে এই কাজটা আমি করতে পারি? তুমি
ভুল করছো শতরূপা, যে আমি কথাটা কারোর কাছ থেকে শুনে বলছি না, আমি নিজের চোখে দেখেছি, নিজের চোখে। আর এমন একটা দিনে ঘটনাটা ঘটলো যেদিনকে আমার থাকারই কথা নয়। ছি, এটা তুমি কি করে করলে? আর কে কি ভাবছে আমি জানি না, কিন্তু তুমি যখন এই কথাটা বিশ্বাস করতে পেরেছো, তখন আমি কোনো তর্কতেও যাব না, কোনো যুক্তিও সাজাবো না। শুধু একটা কথা বলে যাচ্ছি, এটা হতে পারে না, কিছুতেই না। আমি আর সহ্য করতে পারছি না তোদের এই সমস্ত ব্যাপার, আমি আর মুখ বুঝে মেনে নিতে পারছি না মা। মুখ খুলে নিজের পায়ে নিজে কুড়ুল মারবি। কোন মেয়ে নিজের সুখে আগুন দেয়? তুই কি চাস না অপূর্ব তোকে বিয়ে করুক? না, অন্যের ক্ষতি করে আমি নিজের সুখ কোনোদিন চাই না মা। ঝর্ণা, তোমরা যেভাবে অকারণ অত্যাচার চালাচ্ছ না নতুন বৌদির ওপর, এবার তো নতুন বৌদির সব অভিশাপ আমার গায়ে লাগবে মা। পরের মেয়েকে শুকিয়ে মারার আগে দেখবে তো নিজের মেয়ে মরে গেছে। বালাই ষাট, তুই মরবি কেন? মরবো। তোমরা যদি নতুন বৌদির ওপর এরকম অকারণ অত্যাচার চালাতে থাকো, তাহলে দেখবে আমি নিজেই একদিন গলায় দড়ি দিয়ে মরবো। তবে হ্যাঁ, আমি মরার আগে কিন্তু সব সত্যি কথা অপূর্বদাকে আর নতুন বৌদিকে জানিয়ে মরবো। কি বললি? ওদের বলে দিবি? তার আগে আমি তোকে শেষ করে ফেলবো। মারো, আমাকে মেরে ফেলো। আমি বললে তবে তোমার লোভের পাপটা মরবে। তুই আমার পেটে জন্মেছিস, আমি ভাবতে পারছি না। দেশে থাক হতবাগার পাল্লায় পড়েছিলি, সেখান থেকে বাঁচিয়ে এখানে নিয়ে এলাম। এখানে তোর বিয়ে না দেখে আমি শান্তি পাবো না। তুই এদের কাউকে কিচ্ছু বলবি না। হ্যাঁ, আমি সব বলে দেবো। ঝর্ণা, আমি অপূর্বদাকে বলবো যে তোমরা ওর বউকে। না বলবি না। আমি দিব্যি দিচ্ছি মা, আমার দিব্যি। ঝর্ণা, এদের যদি কিছু বলিস, আমার মরা মুখ দেখবি। আমি চিতায় উঠে তোকে শাস্তি দেব, অভিশাপ দেব, শাস্তি দেব। মা, আমার দিকে তুমি যে অভিযোগের তীরটা ছুড়ে দিচ্ছ অপূর্ব, সেটা আমি মেনে নিতে পারছি না। তুমি নিজের চোখে যেটা দেখেছো সেটা ঠিক, আর কাজটা যে আমি করিনি সেটাও ঠিক। দুটোই ঠিক। এটা কি করে হয় শতরূপা? একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। মা মাসি কেউ আমিষ হয় না, এই কাজটা কে করবে? তারা করবে না। তুমি কি মিন করতে চাইছো তাহলে? ঝর্ণা না, আমি যতদূর ঝর্ণাকে চিনি সে কখনো এই কাজটা করতে পারে না। তাহলে তার মানে তোমার সন্দেহটা এখনো আমার দিকেই আছে। আচ্ছা অপূর্ব, আমি বারবার বলা সত্ত্বেও তুমি কেন আমাকে সন্দেহ করছো বলো তো? অবিশ্বাসের কথা নয় শতরূপা, একটু যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করো। মা মাসির পক্ষে ওই কাজটা করা সম্ভব নয়, তাহলে বাকি তাকে ঝর্ণা। তুমি তো আবার ঝর্ণাকে দোষী মানতে রাজি নও। তার মানে সবাই আমাকেই দোষী ভাবছে, তাই তো? সবাই যে যার সপক্ষে যুক্তি সাজাচ্ছে, অথচ আমার কথা শোনার জন্য কেউ নেই। আশ্চর্য। তোমার কিছু বলার থাকলে তো তুমি বলবে। আচ্ছা শতরূপা, তুমি আমাকে এটা মেনে নিতে বলো যে বাড়ি শুদ্ধ সবাই ভুল, তুমি ঠিক? ও, তার মানে তুমি তো সিদ্ধান্ত নিয়েই ফেলেছো অপূর্ব, তাই না? ভালো।
তাহলে আর লোক দেখিয়ে এই এক ছাদের তলায় চার দেওয়ালের মধ্যে একসাথে থাকার দরকার কি? আমার তো এখানে আর থাকা চলে না। শতরূপা, আমি ঠিকই বলছি অপূর্ব। একবার যখন তোমার মনে আমাকে নিয়ে সন্দেহ দেখা দিয়েছে, তখন আর কতদিন তুমি এই সম্পর্কটাকে টেনে নিয়ে যেতে পারবে? তাহলে আমার একটা সিদ্ধান্তের কথা তুমি জেনে রাখো অপূর্ব। যতদিন না পর্যন্ত আমার ব্যাপারে তুমি নিঃসন্দেহ হচ্ছ, ততদিন পর্যন্ত আমার বোধহয় এই বাড়িতে থাকাটা উচিত নয়।